শুরুটা হয় এমন একটা ঘটনা দিয়ে যা পুরো দুনিয়াকে একদম তটস্থ করে দেয়। হুট করে আকাশ থেকে বৃষ্টির মতো আবর্জনার পাহাড় পড়তে শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহরটা যেন একটা নরক হয়ে যায়। আবর্জনার স্রোতে গাড়িগুলো একটা আরেকটার সাথে ধাক্কা খাচ্ছে, মানুষ চিৎকার করছে, আর প্রত্যেকের গলার আওয়াজে শুধু একটা ভয়ই ফুটে উঠছে, কিয়ামত বোঝায় একদম কাছে চলে এসেছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লাগে তখন, যখন দেখা যায় ১০০ বছর আগে ডুবে যাওয়া সেই টাইটানিক জাহাজের কঙ্কালটা হঠাৎ শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে। আসলে এসব হচ্ছেটা কি? কাহিনী একটু পেছনে ফিরে যায়। এক শান্ত সমুদ্রে কিছু জেলে প্রতিদিনের মতো জাল ফেলছিল। মজা করতে করতে তারা একটা প্লাস্টিকের বোতল পানিতে ফেলে দেয়। কিন্তু জাল যখন টেনে ওপরে তোলা হলো, দেখা গেল ভেতরে আজব একটা জিনিস ছটফট করছে। সেটার চিৎকার শুনে মনে হচ্ছিল কেউ যেন প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করছে। ভয়ে সবাই পিছিয়ে যায়। ঠিক ওই সময় কাছের একটা কোস্টাল এলাকায় একজন মিলিটারি অফিসার সিক্রেট মিশনে পৌঁছান। অনেক সিকিউরিটি চেকিং পার করে তিনি সেই জিনিসটাকে দেখেন যেটা জেলেরা ধরে এনেছিল। ওটা ছিল গভীর সমুদ্রের এক রহস্যময় প্রাণী। লোভে পড়ে মানুষ ওটাকে মেরে ফেলেছিল আর গ্রামে নিয়ে এসেছিল যাতে বিক্রি করে টাকা কামানো যায়। কিন্তু সেনা সদস্যদের কাছে এই প্রাণীটাকে অন্যরকম মনে হচ্ছিল। পুরানো কিস্সা কাহিনীতে এদের সমুদ্রের দানব বলা হতো। তবে মডার্ন সায়েন্স অনুযায়ী এরা ছিল এক উন্নত জলমানব প্রজাতি, যারা মানুষের মতো সোজা হয়ে হাঁটতে পারে। সাধারণত আর্মি এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতো না, কিন্তু তখনই একটা জিনিস সবাইকে অবাক করে দেয়। প্রাণীটার চোয়ালের ভেতর মুক্ত দিয়ে তৈরি এক ধরনের বিশেষ গয়না পাওয়া যায়, যা সাধারণত মানুষই বানায়। এতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা কোনো সাধারণ প্রাণী না, বরং কোনো বুদ্ধিমান সভ্যতার অংশ। সাথে সাথে স্ক্যান করার অর্ডার দেওয়া হয়। সবাই যখন চলে যায় তখন টিমের এক মেম্বার বার্কলে ওই মরা প্রাণীটার সামনে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করে, সে মানুষ হোক বা অন্য কিছু, মৃত্যু সব সময় একই রকম কষ্ট দেয়। পরের দিন রাতে তীরের কাছে স্পেশাল মেশিন লাগানো হয়। প্ল্যান ছিল সমুদ্রের গভীরে একটা সিগন্যাল পাঠানো হবে, এমন একটা তরঙ্গ যা জলমানবদের ভাষার মতো কাজ করবে, যাতে তাদের সাথে যোগাযোগ করা যায়। কিন্তু রাত গভীর হতেই আজব সব ঘটনা ঘটতে থাকে। যেখানে লাশটা রাখা ছিল সেখানকার মেঝে হুট করে নরম কাদার মতো হয়ে যায়। একজন নারী সৈনিক কিছু বুঝে ওঠার আগেই তার অর্ধেক শরীর মাটির নিচে দেবে যায়। তার পার্টনার তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু একটা কালো ছায়া তাকেও নিচে টেনে নিয়ে যায়। কয়েক সেকেন্ড পর পানির ঢেউ উঠে আর একটা কিছু লাফ দিয়ে এসে জলমানবের লাশটা তুলে নিয়ে যায়। পুরো বেসে অ্যালার্ম বেজে ওঠে। সৈনিকরা দৌড়ে আসে, কিন্তু সেখানে কিছুই নেই, না লাশ না সেই দুই সৈনিক। মাটি আবার আগের মতো শক্ত হয়ে গেছে, যেন কিছুই হয়নি। বার্কলে মাটির ভেতর কিছু একটা অনুভব করে। সে হাত ঢুকিয়ে ভেতর থেকে একটা চেয়ারের অংশ টেনে বের করে আনে। তখনই কমান্ডারের ওয়াকি টকিতে সেই নিখোঁজ সৈনিকদের গলার আওয়াজ শোনা যায়, একদম মাটির নিচ থেকে। মাটি সরাতেই ভেতরে একটা মানুষের হাত দেখা যায়। বার্কলে সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে বসে কাঁপছিল। তার ক্যারিয়ারের এটাই ছিল প্রথম অপারেশন, আর প্রথমবার সে কোনো লাশকে এত কাছ থেকে দেখেছে। ভয় তার ভেতরে জাঁকিয়ে বসেছে। কিন্তু কমান্ডার অবাক হচ্ছিলেন, কারণ তাদের এই ইউনিট তো এসব রহস্যময় ঘটনা সামলানোর জন্যই তৈরি। সবার তো এসবে অভ্যস্ত হবার কথা। তখন নিরুপায় হয়ে বার্কলে সত্যিটা বলে দেয়, আসলে সে তো অফিসের একজন সাধারণ ক্লার্ক মাত্র। আসল অপারেটিভ ছুটিতে চলে যাওয়ায় তাকে জোর করে টিমে ঢুকিয়ে এই মিশনে পাঠানো হয়েছে। বার্কলে জীবনে প্রথমবার এমন মিশনে এসেছে যেখানে মৃত্যু তার চোখের সামনে দাঁড়িয়ে। ফাইল রেডি করার সময় সে হাতের কাছে ছিল বলে তপাল তাকে সরাসরি এই বিপদের মুখে ঠেলে দিয়েছে। তার কোনো ট্রেনিং ছিল না, অস্ত্র চালানো তো দূরের কথা, বিপদ সামলানোর ক্ষমতাও তার নেই। সে আফসোসে ডুবেছিল। কিন্তু কমান্ডার তাকে বোঝালেন যে ইতিহাস সবসময় সাধারণ মানুষের ভুল আর অজানাতেই তৈরি হয়। পাশেই দাঁড়িয়ে থাকা টিম লিডার পরিবেশটা হালকা করার জন্য বললেন যে জলমানবরা কোনো খুনি রাক্ষস নয়, বরং তারা পৃথিবীর অনেক পুরনো বাসিন্দা, যারা মানুষেরও আগে এখানে রাজত্ব করত। হাজার বছর ধরে তারা সমুদ্রের গভীরে ঘুমেছিল। গত কয়েকদিন ধরে তাদের বারবার দেখা যাওয়াটা বিজ্ঞানীদেরও অবাক করছে। আসলে ইন্টেলিজেন্স বিভাগ অনেক বছর ধরে এদের কথা লুকিয়ে রেখে স্টাডি করছিল। সত্যি বলতে এই প্রজাতি যদি ঘুমে না যেত, তবে হয়তো আজ পৃথিবী মানুষের হতো না। হঠাৎ টিমের একজন ভয় পেয়ে ইশারা করল। একটা জলমানব সামনে এসে দাঁড়িয়েছে। সৈনিকরা সাথে সাথে অস্ত্র তাক করল। অন্যদিকে বার্কলে তার পুরনো অভ্যেস মতো ছোট একটা নোটবুক বের করে সব লিখতে শুরু করল। তখনই কমান্ডার এসে সৈনিকদের গান ডাউন করার অর্ডার দিলেন। টেকনোলজি টিমকে সাথে সাথে ট্রান্সলেটর মেশিন চালু করতে বলা হলো। কমান্ডার খুব নরম সুরে কথা শুরু করলেন। তিনি জলমানবদের সাথে শান্তিতে আলোচনা করতে চেয়েছিলেন,
কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা জলমানবের গলার আওয়াজ ছিল গম্ভীর আর অদ্ভুত। মেশিন সেটা ট্রান্সলেট করে জানালো সে ভয়াবহ এক বিপদের অভিযোগ করছে। তোমরা আমাদের লোক মেরেছ। কমান্ডার পাল্টা বললেন যে তাদের প্রজাতিও 2 জন মানুষের প্রাণ নিয়েছে, হিসেব এখন বরাবর, তাই এখন চলো বসে কথা বলি। কিন্তু এই প্রাণীটা হঠাৎ রেগে গেল। ট্রান্সলেটরে মেসেজ এলো সে শুধু এখানে নয় বরং পুরো মানবজাতির সাথে কথা বলতে চায়। তখনই সব সৈনিকের মোবাইল একসাথে বেজে উঠল। স্ক্রিনে দেখা গেল দুনিয়ার আলাদা আলাদা দেশে জলমানবরা ঠিক একই সময় প্রকাশ্যে চলে এসেছে। মনে হচ্ছিল তারা বলছে, আমরা ফিরে এসেছি, আসল মালিক আমরাই। তাদের এই উপস্থিতি পুরো দুনিয়ায় তোলপাড় ফেলে দেয়। দ্রুত সমাধান খোঁজার জন্য ব্রিটেন সবার আগে এগিয়ে আসে। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের কাছে একটা বিশেষ ওয়াটার চ্যানেল তৈরি করা হয়, যেখানে মানুষ আর জলমানব সামনাসামনি বসে কথা বলতে পারে। এই ঐতিহাসিক আলোচনায় মানুষের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয় কেটকে। কয়েক ঘন্টা পর বিশাল ট্যাঙ্কে পানি ভরা হলো। ক্যামেরায় দেখা গেল অনেক জলমানব দ্রুত সাঁতরে অ্যাসেম্বলি রুমের দিকে আসছে। প্রথমে গার্ডসদের মতো কিছু জলমানব আসলো, তারপর ভয়ঙ্কর বড় দুটো গভীর সমুদ্রের প্রাণী, আর সব শেষে আসলো তাদের লিডার, যে বাকিদের চেয়ে অনেক বেশি মানুষের মতো দেখতে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল সে উচ্চ বুদ্ধি সম্পন্ন। দর্শকদের মধ্যে বসে থাকা বিজ্ঞানীরা সবচেয়ে বড় ধাক্কা খেলেন এটা দেখে যে সে পানি ছাড়াও দিব্যি শ্বাস নিতে পারছে, অর্থাৎ সে ডাঙাতেও থাকার ক্ষমতা রাখে। আর এই খবরটা মানবজাতির নিরাপত্তার জন্য ছিল একটা বড় হুমকি। চারিদিকে পিন পতন নীরবতা। মানুষের প্রতিনিধি ডক্টর জোনাথন ওয়েলকাম স্পিচ শুরু করলেন, কিন্তু জলমানব লিডার হাত তুলে তাকে মাঝখানেই থামিয়ে দিল। অবাক করার মতো বিষয় হলো সে পরিষ্কার মানুষের ভাষায় কথা বলতে পারে। এতে প্রমাণিত হয় যে সে অনেক দিন ধরে মানুষদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে আর আমাদের সম্পর্কে পড়াশোনা করেছে। জোনাথন সাথে সাথে প্রসঙ্গ ঘুরিয়ে দিলেন যাতে আলোচনাটা ঠিকঠাক চলে। কথা এগিয়ে নেওয়ার জন্য মানুষের পক্ষ থেকে জলমানবদের একটা বিশেষ উপহার দেওয়া হলো, এভারেস্টের চূড়ায় পাওয়া বিরল হিমালয়ে বুনা ফুল। এটার সুবাস অসাধারণ। মানুষের ধারণা ছিল এতে তাদের সভ্যতার শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে, কিন্তু এরই মাঝে জলমানব লিডারও তার উপহার সামনে আনলো, কিছু মরা জলমানবের ডিম। তার গলার আওয়াজে কষ্ট স্পষ্ট ছিল। সে বলল, এই বাচ্চারা সমুদ্রে স্বাধীনভাবে বড় হতে পারত, কিন্তু তোমাদের তেল, কেমিক্যাল আর নোংরা আবর্জনা এদের শ্বাস পর্যন্ত নিতে দেয়নি। এই অভিযোগ শুনে বিজ্ঞানীদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি আমতা করে সাফাই দেওয়ার চেষ্টা করলেন যে মানুষ সমুদ্রের দূষণ কমানোর চেষ্টা করছে, কিন্তু জলমানব লিডারের মুখে রাগ স্পষ্ট। সে কোনো কথা শুনতেই চাইল না। হঠাৎ সে আঙুল উঁচিয়ে পেছনে বসে থাকা বার্কলেকে ইশারা করল। সবার মনে একটাই প্রশ্ন, কেন এই সাধারণ মানুষকে বেছে নেওয়া হলো? তখন স্ক্রিনে একটা ভিডিও চলল, যেখানে দেখা গেল বার্কলে সেই মরা জলমানবের জন্য চুপি চুপি প্রার্থনা করছিল। জলমানব লিডার বলল, যে মানুষ মৃত্যুর সম্মান বোঝে সেই কেবল জীবন নিয়ে কথা বলার অধিকার রাখে। বার্কলে নিজেও অবাক, যাকে কাল পর্যন্ত কেউ চিনত না, আজ পুরো দুনিয়ার নজর তার ওপর। এটা নিশ্চিত ছিল যে বার্কলে যদি একটাও ভুল কথা বলে ফেলে তবে 2 জাতির মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। কিন্তু জলমানবদের সিদ্ধান্ত অটল, তারা শুধু বার্কলের মতামতই শুনতে চায়। বার্কলে ঘাবড়ে গেল, তার কাছে তো ঠিকঠাক একটা কোট প্যান্টও ছিল না। কিন্তু জলমানব লিডার তাকে ভরসা দিল, তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার ভেতরে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে। বার্কলে তাও বলল যে সে পুরো মানব জাতির প্রতিনিধি হওয়ার যোগ্য না, সে তো সামান্য একজন এমপ্লয়ি। প্রতিনিধি সাথে সাথে বলল, এই কারণেই তো এই আলোচনা পুরো দুনিয়ার সামনে হওয়া উচিত, যাতে প্রমাণিত হয় যে সাধারণ মানুষের গলার আওয়াজও গুরুত্ব রাখে। কিন্তু কেট এতে বিপদ দেখতে পেলেন। এত বড় একটা আলোচনা পুরো দুনিয়ার সামনে ওপেন করে দেওয়া তাদের স্ট্র্যাটেজির বিরুদ্ধে ছিল। পরের দিন ঠিক হলো এই আলাপ প্রচার করা হবে না, শুধু 50 জন সাংবাদিককে রেকর্ডিং করার অনুমতি দেওয়া হবে। বার্কলেকে কড়া ওয়ার্নিং দেওয়া হলো, সে যেন স্ক্রিন দেখে স্ক্রিপ্ট পড়ে, নিজের থেকে কোনো কথা না বলে। মিটিং শুরু হতেই জলমানব লিডার আবার সামনে আসলো। বার্কলে তার ভয় কাটিয়ে স্বাগত কথাগুলো খুব সুন্দরভাবে পড়ল। কিন্তু সে যেই সামনে এগোতে যাবে, জলমানব লিডার হাত তুলে তাকে থামিয়ে দিল। সে একটা অদ্ভুত অনুরোধ করল, তাকে নদীর পানি দিতে হবে। অর্ডার সাথে সাথে পাস হলো, আর কিছুক্ষণের মধ্যেই 1 গ্লাস হলুদ দুর্গন্ধযুক্ত নদীর পানি বার্কলের হাতে দেওয়া হলো। এরপর পরবর্তী দাবি জানানো হলো, বার্কলেকে ওই পানি সবার সামনে খেতে হবে। গ্লাসে ভাসতে থাকা নোংরা কণা দেখে বার্কলের মুখ শুকিয়ে গেল। স্ক্রিনে থাকা ইনস্ট্রাকশন তাকে সাথে সাথে একটা জবাব শিখিয়ে দিল, আগে পানি পরিষ্কার করা হোক, তারপর খাওয়া হবে। পাশাপাশি সে দূষণ নিয়ন্ত্রণের নানা প্ল্যান নিয়ে লেকচার দিতে শুরু করলো। কিন্তু জলমানব লিডার আবার ক্ষেপে গেল। সে বলল যে তার কোনো নেতার মতো লেকচার শোনার দরকার নেই, আর বার্কলেকে কোনো পুতুলের মতো স্ক্রিপ্ট পড়তে দেখাও সে সহ্য করবে না।
কিছুক্ষণ চুপ থাকার পর বার্কলে একটা সিদ্ধান্ত নিল। সে তার কানের ইয়ারপিস খুলে ফেলল আর নিজের মন থেকে কথা বলতে শুরু করল। সে স্বীকার করল যে মানুষ আসলে খুব ছোট স্বার্থের জন্য এই গ্রহটাকে ধ্বংস করছে। ফ্যাক্টরিগুলো অনবরত বিষাক্ত ময়লা নদী আর সমুদ্রে ফেলছে। আর লজ্জার বিষয় হলো, ঠিক এই মুহূর্তে যখন মানুষ আর জলমানব ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, তখনও নদীর ধারের অনেক ফ্যাক্টরি ময়লা পানি ফেলছে। বার্কলের এই সততা জলমানব প্রতিনিধির মন জয় করে নিল। সে বার্কলের অনেক প্রশংসা করল, এমনকি এও বলল, আমার মনে হয় তুমি এই পৃথিবীর সেরা মানুষ। বার্কলের মনে হলো তার কথাগুলো দিয়ে সে পরিস্থিতি সামলে নিয়েছে, কিন্তু সে যখন পেছনে ফিরে তাকালো, দেখল পুরো হল থমথমে হয়ে আছে। কর্মকর্তাদের মুখের রং উড়ে গেছে, কারণ বার্কলের এই সত্যি বলাতে মানুষের পাল্লা আরও হালকা হয়ে গেছে। আলোচনার সাথে সাথে বন্ধ করে দেওয়া হলো। অন্যদিকে বিশেষ টাস্ক ফোর্স সুযোগ বুঝে জলমানবদের শারীরিক গঠন নিয়ে রিসার্চ শুরু করল। তাদের ঘাড়ে জ্বলতে থাকা মুক্তোর মতো অংশ, রক্তনালীর নেটওয়ার্ক আর ওই মরা ডিমগুলো মাইক্রোস্কোপের নিচে রাখা হলো। বিজ্ঞানীদের সন্দেহে ছিল যে জলমানবদের একে অপরের সাথে যোগাযোগ করার ক্ষমতা কোনো সামুদ্রিক ফাঙ্গাস নেটওয়ার্কের মতো বায়োলজিক্যাল ইন্টারনেট, যেখানে একজন অনুভব করলে পুরো গোষ্ঠী সেটা বুঝতে পারে। এই ডামাডোলের মাঝেই আলোচনা আবার শুরু হলো। এবার মানুষ কথা দিল যে 2050 সালের মধ্যে 50% দূষণ কমানো হবে আর দ্রুত সাফাই অভিযান চালানো হবে। কিন্তু জলমানব লিডার একদম রেগে আগুন হয়ে গেল। সে বলল, প্রতিদিন আমাদের শয়ে শয়ে সাথী মরছে, এমন অবস্থায় আমরা 25 বছর অপেক্ষা করতে পারবো না। বার্কলে বোঝানোর চেষ্টা করল যে এত বড় পরিসরে পরিষ্কার করতে অনেক টাকা, রিসোর্স আর সময় লাগে। কিন্তু লিডার কড়া নজরে জিজ্ঞেস করল, মানুষ কি আসলেই চেষ্টা করছে, নাকি তারা কোনো মূল্য না চুকিয়েই পৃথিবী বাঁচাতে চায়? হঠাৎ তার চোখ ওপরের দিকে উঠল আর পুরো শহরের সব লাইট মিটমিট করে নিভে গেল। মানুষ ভয় পেল যে হয়তো বড় কোনো তুফান আসছে, কিন্তু আকাশ থেকে বৃষ্টির বদলে আবর্জনা পড়তে শুরু করল। প্লাস্টিকের ব্যাগ, ভাঙা বোতল, ছেঁড়া জাল, পচা প্যাকেট, যা একসময় সমুদ্রে ফেলা হয়েছিল। দেখতে দেখতে পুরো নিউ ইয়র্কের রাস্তা আবর্জনার পাহাড়ে ঢেকে গেল। আর অবাক হওয়ার সীমা তখন ছাড়িয়ে গেল যখন টাইটানিকের সেই ধ্বংসাবশেষ হঠাৎ শহরের মাঝখানে আছড়ে পড়ল। পুরো দুনিয়া আতঙ্কে থরথর করে কাঁপছে। সরকার একে একে টিভিতে স্টেটমেন্ট দিতে লাগলো যে এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় সংকট, আর সবাইকে এখন এক হয়ে লড়াই করতে হবে। কয়েকদিনের বিশৃঙ্খলার পর আলোচনা আবার শুরু হলো। বার্কলেকে এবার অনেক সাবধানে কথা বলতে হচ্ছিল। সে খুব মেপে মেপে জলমানবদের কাছে ধৈর্য ধরার আপিল করল। সে বলল যে হিংসা দিয়ে কারো ভালো হবে না। কিন্তু জলমানব লিডার খুব ঠান্ডা গলায় জবাব দিল, আমি তো শুধু সেটাই ফেরত দিয়েছি যা মানুষ আমাদের দিয়েছিল। বার্কলের চোখের মুখের রাগ ফুটে উঠল, কারণ তার বউ আর বাচ্চাও ওই আবর্জনার বৃষ্টির হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই টেলিপ্রম্পটারে কেটের অর্ডার ঘেঁষে উঠল। এখন একটা ফরমাল যুদ্ধবিরতির চুক্তি চাইতে হবে। বার্কলের লম্বা একটা শ্বাস নিয়ে প্রস্তাব রাখল যে মানুষ কোনোভাবেই যুদ্ধ চায় না। জলমানব লিডার শান্তির কথা দিল, তবে 3টি কঠিন শর্তে। প্রথম শর্ত, সমুদ্র আর নদীর ওপর সব ধরনের দূষণ এই মুহূর্ত থেকে বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত, পানি আর ডাঙার মধ্যে একটা পরিষ্কার সীমানা থাকবে। আর তৃতীয় শর্ত, যা শুনে সবার চোখ ছানা বড়া হয়ে গেল, পুরো সমুদ্র আর সব জলপথ জলমানবদের সম্পত্তি হবে। মানুষ শুধু যে সমুদ্রে নামতে পারবে না তাই নয়, সমুদ্রের ওপর দিয়ে প্লেন ওড়ানোও নিষিদ্ধ হবে। যেমনই এই শর্ত দেওয়া হলো, সারা বিশ্বের নেতারা ক্ষেপে গেলেন। বিশেষ করে ওই ছোট ছোট দ্বীপ দেশগুলো, যাদের ব্যবসা পুরোপুরি ইম্পোর্ট এক্সপোর্টের ওপর চলে। সমুদ্রপথ বন্ধ মানে তো সোজা দুনিয়া লকডাউন হয়ে যাওয়া। তখনই জলমানব প্রতিনিধি এমন একটা বিশ্রী হাসি দিল যে পুরো হল একদম নিস্তব্ধ হয়ে গেল। বার্কলে বেচারা সাথে সাথে ক্ষমা চাইতে লাগলো। সে বলল, ভুল বুঝবেন না, ওরা শুধু একটু রেগে গিয়েছিল। এরপর সে জানালো যে জলমানবদের কাছে স্টিল আর কংক্রিটের এই বড় বড় বিল্ডিং একদম অস্বস্তিকর লাগে, তাই পরবর্তী মিটিং হবে তাদের পছন্দের জায়গায়। যখন স্ক্রিনে ওই লোকেশন দেখানো হলো, সবার মুখ হাঁ হয়ে গেল। জায়গাটা ছিল পৃথিবীর সবচেয়ে গভীর আর ভয়ঙ্কর এক সমুদ্র খাত বা ট্রেঞ্চ, যেখানে মানুষের সবচাইতে আধুনিক সাবমেরিনও অর্ধেক রাস্তায় যাওয়ার আগে ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু বার্কলে কে জানে কিসের নেশায় হুট করে রাজি হয়ে গেল।